একটা অনেক বড় ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে এত রহস্য ছিল যে গাছপালা থেকে শুরু করে জঙ্গলের হাওয়া অবধি কোনো অদৃশ্য রহস্যের জাল বুনেছিল। ওই রহস্যময়ী জঙ্গলে রুদ্র ও সীমা একটা বিশাল বড় গাছের নিচে দাঁড়িয়েছিল। ওই গাছের ডালে একটা রহস্যময়ী বিচিত্র চমকদার ফুল ঝুলেছিল, যেটা দেখে দুজনেই অবাক হয়েছিল। জানি না কেন, কিন্তু আমার সব কিছু কেমন যেন মায়াবী লাগছে। আমাদের কি উচিত হবে এই ফলটা পাড়া? সীমা, আমারও এই জঙ্গল বড়ই মায়াবী লাগছে, কিন্তু আমাদের যে কোনোভাবে এই ফলটা ছিঁড়তেই হবে। তুমি ভুলে যেও না আমাদের পুত্রের অসুস্থতার কথা। তাকে এই ফলটা খাওয়ালেই ভালো হয়ে যাবে সে। ওই সব তো ঠিক আছে, কিন্তু তোমার কি তোমার ভাইয়ের উপর ভরসা করা ঠিক হবে? ভরসা তো করতেই হবে। তুমি ভাবো, সে যখন জঙ্গলে এই গাছটার কথা বলেছিল আর বলেছিল সেই গাছে একটা বিচিত্র রঙের ফুল ঝুলে থাকবে, তখন আমাদের দুজনারই তো বিশ্বাস হয়েছিল না। এটা শুনে সীমা গভীর ভাবনায় মগ্ন হয়। তারপর বলে ওঠে, ঠিকই বলেছ, জঙ্গলে গাছ থাকা আর একটা বিচিত্র রঙের ফুল ঝুলে থাকা, এই সব কিছুই বলছে যে তোমার ভাই সঠিক কথাই বলেছে। আর দেরি করা ঠিক হবে না, চলো এই ফলটাকে পেরে নেই সীমা। আর যেন মনে থাকে, এই ফলটাকে দুজনে একত্রে ধরতে হবে। রুদ্র আর সীমা যখনই ওই ফলটাকে পারল এবং একত্রে ধরল, তখনই রং বেরঙের আলোর সাথে সেই ফলটা অদৃশ্য হয়ে যায়। আর দেখতে দেখতে সীমাও রং বেরঙের আলোর সাথে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আবার রুদ্রও একটা বাদরে পরিণত হয়ে যায়। এমন কি রহস্য ছিল ওই ফলটায়? আর রুদ্রও বা কেন বাদরে পরিণত হলো? আর সীমা কোথায় বা অদৃশ্য হয়ে গেল? এটা জানার জন্য সাথে থাকুন গল্পের শেষ পর্যন্ত। সকালবেলায় রিমি গভীর নিদ্রায় তলিয়েছিল। তখনই সেখানে রিমির কাকি কাকলি আসে। উঠে পড় মহারানী, সূর্য তো উঠে গেছে, বাড়িঘর কি পরিষ্কার করবি না? রিমি ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে। কাকি, আমার কিছুক্ষণ আগেই ঘুম এসেছে, আর কিছুক্ষণ আমাকে ঘুমাতে দাও না গো। এটা শুনে কাকলির রাগ আকাশ সমান পৌঁছে যায়। কথা তো এমন বলছিস যেন 5 বছরের বাচ্চা। তোর 18 বছর হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠ আর বাড়িঘর পরিষ্কার করতে লেগে যা। তারপরে তোকে আবার সকালে জল খাবারও তৈরি করতে হবে। এতটুকু বলে কাকলি সেখান থেকে রেগে চলে যায়। রিমি কিছু সময় মন খারাপ করে উঠে পড়ে আর বাড়ির কাজে লেগে পড়ে। বাড়িটা অনেক বড় ছিল। ঘন্টা ধরে পরিষ্কার করার পর রিমি বিশ্রাম নেওয়ার জন্য বসেই ছিল, ঠিক তখনই কাকলি সেখানে আবার আসে। আরে কি হলো, এখানে বসে বসে আরাম করছিস কেন তুই? তোকে বলেছিলাম না বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আমার আর আমার স্বামীর জন্য রান্না করতে? রিমির চোখে জল চলে আসে। কাকি, কিছুক্ষণ আগেই বিশ্রাম নেওয়ার জন্য বসেছি। হাভেলিটা অনেক বড়, আর আমাকে পুরো বাড়িঘরই ঝাড়ু লাগাতে হয়, তারপর জল দিয়ে আবার পরিষ্কারও করতে হয়। হ্যাঁ হ্যাঁ জানি, বসে বসে তো ফ্রিতে খাস আর কাজের সময় ফাঁকিবাজি। তাড়াতাড়ি গিয়ে রান্না কর। 18 বছরের রিমি, তার শরীরে আর একটুও শক্তি ছিল না। তবুও কষ্ট করে সে রান্নাঘরে চলে যায় আর সকালের জলখাবারও তৈরি করতে লাগে। জলখাবার তৈরি করার পর রিমির অনেক খিদা লাগে। কিছু খাওয়ার জন্য বসেই ছিল, তখন আবার কাকলি এসে হাজির হয়। তুই আবারও সেই একই কাজ করলি, যেটা দেখে আমার রাগ হয়। আমি আবার কি করলাম কাকি? কি করেছিস মানে? তোকে কতবার বলেছি, যতক্ষণ না আমি আর আমার স্বামী খাবো ততক্ষণ তুই এক দানাও মুখে দিবি না। আজকে তোর শাস্তি এটাই যে তুই আজকে খাবার পাবি না। আর এখন তাড়াতাড়ি ওঠ, বাজার থেকে শাকসবজি কিনে আয়, তোকে আবার দুপুরের খাবারও বানাতে হবে। এতটুকু বলে কিছু টাকার একটা ব্যাগ রিমির হাতে তুলে দেয়। রিমি চোখে জল নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে বাজারের দিকে চলে যায়। বাজার থেকে শাকসবজি কিনে রিমি উদাস মনে সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগে। ঠিক তখনই রাস্তায় তার প্রতিবেশী লালু জেঠুর সাথে দেখা হয়। মনে হচ্ছে আবারও আজকে তোর কাকি তোর উপর অত্যাচার করেছে।
লালু জেঠুর কথা শুনে রিমির চোখের বাঁধ ভেঙে যায়। জেঠু, কাকি প্রথমে কত ভালো ছিল, কিন্তু এখন যেন কেমন হয়ে গেছে। কাকাও এখন পাল্টে গেছে। আগে আমায় কত ভালোবাসতো, কিন্তু এখন তো কথায় কথায় আমাকে বকে। লালু জেঠু রিমির কথা শুনে অনেক কষ্ট পায়। রিমি, এই পৃথিবী অনেক নিষ্ঠুর। তোর মা বাবা চলে যাওয়ার পর তোর কাকা আর কাকি যেন গিরগিটির মতন রং বদলেছে, যা দেখে তো গিরগিটিও লজ্জা পেয়ে যায়। কিন্তু তুই চিন্তা করিস না, মনোবল ভাঙিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে গিয়েছে। ঈশ্বর তোর দিকে অবশ্যই চোখ তুলে তাকাবেন। আমি বাড়ির সব কাজকর্ম করি, সকাল দুপুর বিকাল সব রান্না বান্না আমিই করি, কিন্তু তবুও আমায় কাকি মারে। আর কখনো কখনো তো আমায় খেতেও দেয় না। আমার মা বাবার কথা খুব মনে পড়ে। আমার মনে আছে কিছু বছর আগে যখন আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আমার মা বাবা এই বলে চলে গিয়েছিল যে তোর জন্য আমরা একটা ওষুধ নিতে যাচ্ছি, আর সন্ধ্যা হতে হতেই ফিরে আসবো। কিন্তু তারা আর কখনো ফিরে এলো না। তোর মা বাবা হারিয়ে যাওয়ার পর আমি সকল গ্রামবাসীকে নিয়ে ওই জঙ্গলে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তাদের আর খোঁজ পাইনি। কি জানি তার এখন কোথায় কি অবস্থায় আছে। আর তাদের চলে যাওয়ার পর তোর কাকা, যে তোর বাবার সৎ ভাই, আর তার বউ তোর সাথে সৎ আচরণ করতে লাগে। আমার যেতে হবে লালু জেঠু, না হলে আবার কাকি রাগ করবে। এতটুকু বলে রিমি চুপচাপ বাড়ির দিকে চলে যেতে লাগে। বাড়ির ভিতরে ঢুকে রিমি দেখে তার কাকি তার জন্যই অপেক্ষা করছে। কি হয়েছে, এত দেরি কেন করলি তুই? রাস্তায় লালু কাকুর সাথে দেখা হয়ে গেছিল। তখনই সেখানে গোপাল এসে পৌঁছায়, যা কাকলির স্বামী ছিল। তোকে কতবার বলেছি যে তুই লালু কাকার সাথে কথা বলবি না, সব সময় আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে সে। তোকে মানা করার সত্ত্বেও তুই তাও ওই লালুর সাথে কেন কথা বলিস? এতটুকু বলে গোপাল রাগে চিৎকার করে ওঠে, আজকে তুই 2 বার ভুল করেছিস, তাই আজকে তোর কঠিন শাস্তি হবে। এখন তোকে দুপুরে রান্না বান্না করতে হবে, তারপর আবার তোকে পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপর তোকে রাতের খাবার বানাতে হবে, আর কাল সকালে তোকে জমিতে যেতে হবে। ওই জঙ্গলের পাশে যে জমিটা আছে, ওই জমিটার ফসল পেকে গেছে, তাই ওই ফসলগুলো এখনই কাটতে হবে, আর তোকে ওই সব ফসলগুলো কাটতে হবে। রিমি চুপচাপ মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। তারপরে গোপাল হেসে নিজের স্ত্রী কাকলিকে বলে ওঠে, এমনই যদি চলতে থাকে তাহলে তো মরে যাবে। আমিও তো এটাই চাই। আমি তো জেনে বুঝেই ওর ওপর অত্যাচার করি। আমি চাই ও মরে যাক, না হলে এত কষ্ট পাক যে নিজে নিজে আত্মহত্যা করুক। এতে করে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। তারপরেই তো এই হাভেলি আর সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে, আর কেউ প্রশ্ন করারও থাকবে না। এটা শুনে গোপাল শয়তানের মতো হাসতে থাকে। ওইদিকে রিমি দুপুরের খাবার তৈরি করার পর আবারও পুরো হাভেলি পরিষ্কার করে। তারপর রাতের রান্না করে খিদে পেটেই নিজের ঘরে চলে যায়। তারপর রিমি কান্না করতে থাকে, মা বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? দেখো, তোমরা চলে যাওয়ার পর কাকা আর কাকি এই হাভেলির কাজের লোক বানিয়ে রেখেছে আমাকে। না, কাজের লোকের থেকেও বেশি আমার সাথে তো এই ঘরে জানোয়ারের থেকেও বেশি খারাপ ব্যবহার হয়। তোমরা কোথায় মা বাবা? রিমি কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার চোখ খুলতেই সেখানে কাকলি এসে উপস্থিত হয়। চল যা, এবার সোজা জমির দিকে বেরিয়ে পড়। জঙ্গলের পাশের জমিতে সকাল সকাল ফসল কাটতে লেগে পড়। তারপর রিমি চুপচাপ ওখান থেকে উঠে মন খারাপ করে হাভেলি থেকে বেরিয়ে পড়ে। কয়েক মাইল হেঁটে সে জঙ্গলের জমিতে পৌঁছে যায়। তখন সে নিজে নিজেই বলে ওঠে, আমি কাল থেকে খালি পেটে, আবার জমিও অনেক বড়। আমি জানি আমি যদি খালি পেটে এই সকল ফসল কাটি আমি আর বাঁচব না। এর থেকে তো ভালো এটাই হবে যে আমি আর হাভেলিতে ফিরব না, এখানে নিজের প্রাণ দিয়ে দেব আর স্বর্গে গিয়ে মাতা পিতার সাথে দেখা করব।
এইভাবে রিমি কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায় আর অনেক দূর অবধি সে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ একটা গাছের নিচে সে মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। কিছু সময় বাদে যখন তার চোখ খোলে তখন সে দেখে তার পাশে একটা বাদর দাঁড়িয়ে আর তার দিকেই সে তাকিয়ে আছে। রিমি উঠে দাঁড়াতে যাবে তখনই সেই বাদর মানুষের মতন আওয়াজ করে বলে ওঠে, তুমি শুয়ে থাকো, এভাবে তাকিও না, তুমি এখনো বেঁচে আছো, তাও আমার জন্য। তবে তুমি বলো, এই ঘন জঙ্গলে তুমি একা একা কেন এসেছো? আরে তুমি তো বাদর, তুমি মানুষের আওয়াজে কি করে কথা বলতে পারো? ঠিক বলেছ, আমি বাদর, কিন্তু আমি মানুষের আওয়াজে কথা বলতে পারি। কিন্তু এটা একটা রহস্য, আর এই রহস্যটাও খুব তাড়াতাড়ি উদ্ঘাটন হয়ে যাবে। আপাতত তুমি আমার বন্ধু ভাবো। তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত। রিমি আবারও কেঁদে ওঠে, আমার নাম রিমি, আমার কাকা কাকি কাল থেকে আমায় কিচ্ছু খেতে দেয়নি, আমার খুব খিদে লেগেছিল। তারপর এটা শুনে বাদরের চোখ মুখ রাগে ফেটে পড়ে। সে তাড়াতাড়ি গাছে উঠে পড়ে আর গাছ থেকে কিছু ফল পেড়ে এনে দেয়। প্রথমে সবগুলো ফল খেয়ে নাও, তারপরে আমরা অনেক কথা বলবো। রিমি ভয়ে ভয়ে ফলগুলোকে দেখতে লাগলো। আমি বলেছি না, তুমি আমাকে বন্ধু ভাবো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমার খিদে লেগেছিল, সেই জন্যই তুমি অজ্ঞান হয়ে গেছিলে। রিমি ভয়ে ভয়ে একটা ফল তুলে খেতে লাগে। আস্তে আস্তে সবগুলোই ফল খেয়ে নেয়। আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। চলো আমার সাথে, পাশেই একটা পুকুর আছে, সেখানে আমার এক বন্ধু আছে, আমি তোমাকে তার সাথে দেখা করাবো। আর পুকুরের জল অনেক মিষ্টি, ওটা খেয়ে তুমি আবার সুস্থ হয়ে পড়বে। এতটুকু বলে বাদর আগে আগে যেতে লাগে আর রিমি তার পেছনে পেছনে। কিছু দূর যাওয়ার পরে তারা একটা সুন্দর পুকুর দেখতে পায়, যার পাশেই একটা ছাগল খুব উদাস মনে বসেছিল। রিমি যখনই সেই পুকুরের কাছে পৌঁছালো, ছাগলটি রহস্যময়ভাবে সেই বাদরটিকে দেখতে লাগলো। হ্যাঁ, এই সেই, ওর নাম রিমি। এতটুকু শুনে ছাগলের চোখে জল চলে আসে। ছাগলটি রিমিকে উদাস মনে দেখতে থাকে। আপনি আমাকে এমন করে কেন দেখছেন? তুমি চিন্তা করো না, প্রথমে পুকুর থেকে জল খেয়ে নাও, তারপর আমরা এখানে বসেই কথা বলবো। রিমি পুকুর থেকে জল খেয়ে নেয়। তা তোমার এই পুকুরের জল কেমন লাগলো? মিষ্টি, তাই না? এটা শুনে রিমি চমকে ওঠে। ছাগলও মানুষের আওয়াজে কথা বলছে, বাদরও কথা বলছিল। আমি কোন জঙ্গলে এসে পড়লাম? ভয় পেও না, আমাদের দুজনকে তুমি বন্ধু ভাবো। প্রথমে তুমি এটা বলো, এই গভীর জঙ্গলে তুমি কেন আসলে? বাদর ছাগলটিকে বলে ওঠে। তুমি জানো ও আমাকে কি বলল? এর কাকা কাকি ওকে হাভেলিতে চাকরের মতো কাজ করায়, আর ঠিক মতো খেতেও দেয় না, আবার মারেও। এটা শুনে ছাগলের চোখ ক্রোধে লাল হয়ে যায়। বলো রিমি, তোমার সাথে এমন কেন হচ্ছে? তোমার কাকা কাকি তোমার উপর অত্যাচার কেন করছে? কিছু বছর আগেও আমার মা বাবা আমার সাথে ছিল, তখন আমার কাকা কাকিও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু একদিন মা বাবা জঙ্গলে গেছিল, তখন থেকে আর কখনো ফিরে আসেনি। এটা বলে রিমি নিজের ভাবনায় ডুবে যায়। রিমির যখন 10 বছর ছিল, রিমি অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। রিমির মা সীমা দুশ্চিন্ত ভরা চোখ নিয়ে তাকে দেখছিল। তখনই সেখানে রুদ্র চলে আসে। রুদ্র হচ্ছে রিমির বাবা। বুঝতে পারছি না, রিমির কোন অসুখ হলো? বৌদ্ধ জড়িবুটি নিয়ে এসেছিল, ওটা দিয়ে তো ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। বৌদ্ধ দেওয়া জড়িবুটি দিয়ে তো একদিন ঠিক হয়েছিল, কিন্তু ও আবার অসুস্থ হয়ে পড়ে। ওই সময়ে রুদ্র সৎ ভাই গোপাল ও তার স্ত্রী কাকলি আসে। দাদা, ওইসব বৌদ্ধ তো লোককে বোকা বানায়, আসলে কি অসুখ তারা নিজেও জানে না। আমার তো মনে হচ্ছে আমার ভাতিজি রিমির কোনো বৈচিত্র্য রোগ হয়েছে। এটা শুনে সীমা ভয় পেয়ে যায়। এবার কি হবে? আমার মনে হচ্ছে আমার পুত্রের চিকিৎসা কোনো বড় রাজ্যে গিয়ে করানো উচিত। দাদা, আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি এর জন্য সম্মতি দাও তাহলে রিমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। কেমন উপায়? আমি আর কাকলি কিছুদিন আগে জঙ্গলে ঘুরতে গেছিলাম,
সেখানে আমরা একটা বৃক্ষ দেখতে পাই। তার নিচে একটা সাধু মহারাজ তপস্যা করছিল। ওই বৃক্ষকে একটা ফুল ঝুলেছিল, যার থেকে রং বেরঙের আলোক রশ্মি বেরোচ্ছিল, যেটা খুবই বিচিত্র ছিল। আর যখন আমরা সাধু মহারাজের কাছে ওই ফলের ব্যাপারে জিজ্ঞাসা করি, তিনি হেসে বলেছিলেন ওই ফল তার তপস্যার পরিণাম। আর তার চমৎকার এটাই ছিল যে ওর জন্য বড় থেকে বড় কোনো অসুখ ঠিক হয়ে যেতে পারে। সাধু মহারাজ বলেছিল কোনো সন্তানের মাতা ও পিতা একত্রে এই ফলটাকে ভেঙে নিজের সন্তানকে খাইয়ে দিলে সে যে কোনো বড় অসুখই হোক না কেন সব ঠিক হয়ে যাবে। এটা শুনে তাড়াতাড়ি রাধা উঠে পড়ে। তাহলে বলো, কোথায় আছে ওই ফল? জঙ্গলের ভেতরে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশেই ওই গাছ। ওই খানটায় খুবই শান্ত পরিবেশ, কিন্তু যদি খুব মনোযোগ দিয়ে দেখা হয় ওই ফল পরিষ্কার দেখা যাবে। তুমি যদি বলো আমি আর কাকেলিও যেতে পারি তোমাদের সাথে। না, তোমরা দুজনেই যদি যাও তাহলে রিমির খেয়াল রাখবে কে? আমি আর সীমা গিয়েই ওই ফলটা নিয়ে আসবো। এটা বলে রুদ্র নিজের মেয়েকে বলে ওঠে, তুমি চিন্তা করো না পুত্রী, তুমি ঠিক হয়ে যাবে। তোমার মা আর আমি সন্ধ্যার ভিতরেই চলে আসবো। এতটুকু বলে রুদ্র আর সীমা ওখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপর তারা আর কখনোই ফিরে আসে না। এতটুকু বলে রিমি কান্নায় ভেঙে পড়ে। তুমি কান্না করো না, তোমার কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। আমরা দুজন না জানি কত বছর ধরে তোমার অপেক্ষায় আছি। এটা শুনে রিমি চমকে ওঠে। তোমরা দুজন আমার অপেক্ষা কেন করছিলে? আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমরা এসব কি বলছো? তুমি সব বুঝতে পারবে, চলো আমাদের সাথে। একটু দূরে একজন সাধু মহারাজ তপস্যা করছে, তিনিই তোমাকে সমস্ত সত্যি কথা বলবেন। কিছু সময়ের মধ্যেই ছাগল আর বানরটি রিমিকে নিয়ে একটা জায়গায় চলে যায়, যেখানে একটি সাধু মহারাজ নিজের ধ্যানে মগ্ন ছিলেন। রিমিকে দেখে এই সাধু মহারাজ নিজের চোখ খোলে আর রহস্যময়ীভাবে বলে ওঠে, তুমি সত্যিই তাহলে শেষমেশ চলে এসেছো? যদি তুমি না আসতে তাহলে আজীবন তোমার মাতা পিতা বানর আর ছাগল হয়েই থাকতো। আমি আপনার কথার মানে বুঝতে পারলাম না। আমার মাতা পিতা ছাগল আর বানর? তোমার সামনে যে বাদরটাকে দেখছো সে আর কেউ না, স্বয়ং তোমার পিতা রুদ্র। আর যে ছাগলটাকে দেখতে পারছো সেটা তোমার মাতা সীমা। রিমি এটা শুনে স্তব্ধ হয়ে যায়। তোমার মাতা পিতার সাথে অনেক বড় ধোঁকা হয়েছে। তোমার কাকা আর কাকি তাদেরকে মিথ্যা কথা বলে এই জঙ্গলে পাঠিয়েছিল। তারা বলেছিল একটা রহস্যময়ী ফল তোমার অসুখের চিকিৎসা করতে পারবে। ওই ফলটি ছিল শ্রাপিত। যখন এই ফলটাকে তারা দুজন ছুঁয়েছিল তখনই তারা শ্রাপিত হয়ে বানর আর ছাগলে রূপান্তরিত হয়েছিল। যখন আমি আর সীমা ওই ফলটিকে ছুঁয়েছিলাম তখন আমি বানরে পরিবর্তন হয়ে যাই আর ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন আমার জ্ঞান ফিরে এলো তখন সীমা কোথাও ছিল না। আমি ওকে অনেক খুঁজেছিলাম। তার কিছুদিন পরেই ওই পুকুরের পাশে একটা ছাগল দেখতে পাই, যে আমাকে দেখে কান্না করছিল। ওর কান্না দেখেই আমি আন্দাজ করি যে ও আমার স্ত্রী সীমা। ভুলবশত আমি একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমি তাদের দেখি। আর আমি দেখে খুবই রেগে গিয়েছিলাম। তখন আমি বলেছিলাম, তোমাদের দুজনকে শ্রাপিত ফল ছুঁতে কে বলেছে? তখন আমার জাদুই শক্তি দিয়ে ওদের মানুষের মতো কথা বলার শক্তি দিই, যাতে এরা নিজেদের কষ্ট আমাকে বলতে পারে। আর যখন আমি এদের গল্প শুনি তখন আমি জানতে পারি এরা দুজন কোনো গভীর ফাঁদের শিকার হয়েছে। সাধু মহারাজ, যদি আপনি সব কিছুই জানতেন তাহলে আমার মাতা পিতাকে ঠিক কেন করে দিলেন না? পুত্রী, এই শ্রাপের কোনো অন্ত নেই, কিন্তু এর রূপ বদল করা যায়। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তোমাকে একটা সিদ্ধ করা মন্ত্রপুত ফল দেব। তোমাকে এই ফল সূর্যের আলোর ফোটার আগেই ওদের দুজনকে খাওয়াতে হবে, যারা তোমার মাতা পিতাকে ধোঁকা দিয়েছে। কারণ তুমি তোমার মাতা পিতার নিজের সন্তান। যখনই তারা দুজন আমার দেওয়া ফল খাবে তখন তারা বাদরা ছাগলে পরিণত হবে, আর তোমার মাতা পিতা নিজেদের আসল রূপে ফিরে আসবে। কিন্তু সাধু মহারাজ, আপনি আমার কাকা কাকিকে চেনেন না, তারা আমার উপর কখনোই বিশ্বাস করবে না। এটা শুনে সাধু মহারাজ রহস্যময়ভাবে হেসে বলে ওঠে, হ্যাঁ আমি জানি, এই জন্যই আমি এই সিদ্ধ করা ফলে কিছু চমৎকারী মন্ত্র ভরে দেব। এতটুকু বলে সাধু মহারাজ রিমির কানে কানে ধীরে কিছু বলতে থাকে। তার কথা শুনে রিমির চোখে একটা আশার আলো দেখা যায়।
ঠিক আছে সাধু মহারাজ, এবার আপনি ওই ফল আমাকে দিন। তোমার মাতা পিতার বিশ্বাসই তোমাকে এই পর্যন্ত এনেছে। এই কার্য তোমার হাত থেকেই পূর্ণ হওয়ার কথা। যখন আমি তোমাকে জ্ঞানহীন অবস্থায় দেখি, তখনই আমি বুঝতে পারি যে তুমি আমারই পুত্রী। রিমির চোখে জল চলে আসে, কিন্তু তখনই তার মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল। সাধু মহারাজ, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার কাকা কাকি এই শ্রাপিত ফল আর এই গাছের কথা কিভাবে জানতে পারলো? সাধু রহস্যময়ভাবে বলে ওঠে, তোর সন্দেহ একদম ঠিক। এখানে একটা 3 নম্বর ব্যক্তি আছে। যখন তোর মাতা পিতা নিজের আসল চেহারায় ফিরে আসবে আর তোর কাকা কাকি শ্রাপিত হয়ে বানর আর ছাগলে পরিণত হবে, তখন তারা দুজন ওই 3 নম্বর ব্যক্তির কথাও বলবে, আর এটাও বলবে যে কেন এই গাছটা থেকে শ্রাপিত ফল হয়েছিল। এটা শুনে বানর আর ছাগল দুজনেই চমকে ওঠে। তাহলে কি কোনো তৃতীয় ব্যক্তিও আছে? হ্যাঁ, আর এখন দেরি করো না। খেয়াল রেখো, যেটা আমি তোমার কানে বলেছিলাম ঠিক তেমনই করবে। যদি একটা ভুলও হয়, তাহলে এই প্রক্রিয়া কোনো কাজ করবে না। রাতের সময় রিমি ছাগল আর বান্দর, যেটা তার মাতা ও পিতা ছিল, তারা সবাই মিলে তার বাড়ির দিকে যেতে লাগে। বাড়ির বাইরে পৌঁছে দুজনকেই বলে ওঠে, আপনারা দুজনে এখানেই থাকুন। যদি কাকা কাকি আপনাদের দেখে ফেলে তাহলে সব বিগড়ে যাবে। আমি একাই বাড়ির ভেতরে যাই। এতটুকু বলে রিমি ফল হাতে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে যেতেই তার কাকি কাকলি রেগে ফেটে পড়ে। আমি তো ভেবেছিলাম তুই কোথাও মরে পড়ে আছিস, কিন্তু তুই তো আবার ফিরে আসলি। এবার সত্যি করে বল, কোথায় ছিলে এতক্ষণ? কাকি, আমি একটা অনেক বড় রহস্য খুঁজে পেয়েছি। কেমন রহস্য? আমি জঙ্গলে হারিয়ে গেছিলাম। ওখানে একজন সাধুকে আমি তপস্যা করতে দেখি, আর তার হাতে একটা বড়ই চমৎকার ফল ছিল। আমার খিদে লেগেছিল, তাই আমি তার কাছে ওই ফলটা চাই। কিন্তু সাধু মহারাজ আমাকে বলে ওঠে যে এটা কোনো সাধারণ ফল নয়। যদি এই ফলকে কোনো বস্তুর উপরে ছোঁয়া হয়, তাহলে সেই বস্তু সোনায় রূপান্তরিত হয়, আর যদি কেউ এই ফল খেয়ে নেয় তাহলে সে অমর হয়ে যাবে। এটা শুনে কাকলি আর গোপাল দুজনেই চমকে ওঠে। ফালতু কথা বলছিস তুই। আমাদের দুজনকে ফাঁসাতে চাইছিস। নিশ্চয়ই এটা কোনো বিষাক্ত ফল। আমাদেরকে মেরে তুই বদলা নিতে চাস। যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এই ফল নিয়ে আপনি নিজে পরীক্ষা করে দেখুন। এতটুকু বলে রিমি ওই ফল গোপালের হাতে দিয়ে দেয়। গোপাল ওই ফল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং পাশে রাখা এক লাঠিতে ওই ফলটা ছুঁয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই লাঠিটি চমকে ওঠে আর সোনায় রূপান্তরিত হয়। এটা দেখে কাকলি আর গোপালের চোখ বড় বড় হয়ে যায়। এ তো একদম ঠিক বলেছে। তুমি তাড়াতাড়ি করো, বাড়িতে যত জিনিসপত্র আছে সবগুলোই এটা ছুঁয়ে দাও আর সবগুলোকেই সোনায় বদলে দাও। কিন্তু সাধু মহারাজ আমায় বলেছিল এই ফলটা শুধু সূর্য ওঠার আগ পর্যন্তই কাজ করবে, তারপর এটা বেকার হয়ে যাবে, আর তারপরে খেলে পরেও অমরত্ব পাওয়া যাবে না। এটা শুনে কাকলি আর গোপাল পুরোপুরি চমকে যায়। কাকলি নিজের বরকে বলে ওঠে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি এই ফলটি খেয়ে নাও। তারপর আমরা অমরত্ব লাভ করলে যেমন তেমন ভাবেই ধনসম্পদ কামাতে পারি, আর সারা জীবন পায়ের উপর পা তুলে বাঁচতে পারবো। কাকলি আর গোপাল কোনো কিছু না বুঝে শুনেই ওই ফলটির অর্ধেক অর্ধেক করে খেয়ে নেয়। ওই সময়ে রিমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর নিজের মাতা পিতা বানর এবং ছাগলকে বাড়ির ভিতরে নিয়ে আসে। যখনই তারা দুজনে বাড়ির ভিতরে প্রবেশ করে, তখনই রং বেরঙের আলোর সাথে বানর এবং ছাগলের শ্রাপ ভেঙে যায় আর রুদ্র এবং সিংহা নিজেদের আসল রূপে ফিরে আসে। এটা দেখে কাকলি এবং গোপালের পায়ের নিচে থেকে মাটি সরে যায়, কিন্তু ওই সময়েই রং বেরঙের আলোর সাথে তারা দুজনেই ছাগল এবং বানরে রূপান্তরিত হয়। তখনই সেখানে রং বেরঙের আলোর সাথে সেই সাধু মহারাজ উপস্থিত হয়। আমি তোমাদেরকে কিছু সময়ের জন্য বাকশক্তি দিচ্ছি। এতটুকু বলে সাধু মহারাজ মন্ত্রপুত উচ্চারণ করে কাকলি এবং গোপালের উপরে ছিটিয়ে দেয়। গোপাল এখন বাদর হয়ে গেছিল এবং কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও দাদা। না, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি আমার সৎ ছিলে, কিন্তু তাও আমি তোমার উপর ভরসা করেছিলাম। তোমাকে আর তোমার স্ত্রীকে নিজের বাড়িতে আমি জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি আর তোমার স্ত্রী আমাদের দুজনকে শ্রাপিত গাছের কাছে পাঠিয়ে দিলে। তারপর আমার পুত্রকে নিজের বাড়িতেই চাকরানি বানিয়ে দিলে।
কাকলি যে এখন ছাগল হয়ে গেছিল সে কান্না করতে করতে বলে ওঠে, এতে আমাদের কোনো দোষ নেই। আমাদের ভিতরে তো লোভ অন্য কেউ ভরে দিয়েছিল। কে ছিল সেই তৃতীয় ব্যক্তি? তখনই পরিবেশ শান্ত হয়ে যায় আর একটা গমগমে আওয়াজ ভেসে আসে। সেই তৃতীয় ব্যক্তি হলাম আমি। যখনই তারা তাকে দেখল সবাই চমকে উঠল। সে আর কেউ না, সে হলো লালু জেঠু। লালু জেঠু আপনি? হ্যাঁ, পৃথিবীতে সবাই আমাকে লালু জেঠু নামে চেনে, কিন্তু বাস্তবে আমি একজন তান্ত্রিক। সেই তান্ত্রিক যে কিনা ওই বৃক্ষর নিচে নিজের তন্ত্র করত, সেই বৃক্ষ যে বৃক্ষ কিনা ওই শ্রাপিত ফল দিয়েছে। আমি কাকলি আর গোপালের মনে লোভ জন্ম দিয়েছি, আর আমি আমার তন্ত্র দিয়ে রিমিকে বারবার অসুস্থ করেছি, যেন রুদ্র খুব সহজভাবেই কাকলি আর গোপালের কথা মেনে ওই বৃক্ষর নিচে যেতে পারে। কিন্তু তুমি এটা কেন করলে? কারণ রিমির জন্ম বিচিত্র চাঁদের আলোয় অমাবস্যার রাতে হয়েছিল, আর আমাদের কালো জাদুতে ওই রকম মেয়েকে অনেক শক্তিশালী মানা যেত। যদি এমন মেয়েকে 20 বছর বয়সে বলি দেওয়া যায় তাহলে সে অমর হয়ে যায়। এই জন্যই আমি সবাইকে সরিয়ে ওই মেয়েকে পেতে চাইতাম, কিন্তু এই সাধু আমার পুরো খেলা ঘুরিয়ে দিল। কিন্তু আপনি আমার সাথে তো খুব ভালো ব্যবহার করতেন। ওইসব নাটক ছিল। দুনিয়ার নজরে লালু জেঠু হয়ে থাকতে হতো, কিন্তু ভেতর থেকে আমি একজন কালো বিদ্যার অধিকারী তান্ত্রিক। সমস্ত সত্য সামনে এসে যায়। তুই ভুলে গেছিলি তান্ত্রিক, অশুভ যতই বড় হোক না কেন, আলোর এক রশ্মি তাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। এতটুকু বলে সাধুর হাতের থেকে আলোক রশ্মি বেরোতে থাকে আর লালু জেঠুর শরীরে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ জ্বালিও না, বাঁচাও বাঁচাও। কিন্তু দেরি হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যেই লালু জেঠুর পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়। সাধু বাবা কাকলি আর গোপালের দিকে তাকায়, যারা এখন বাদর এবং ছাগল রূপে পরিণত ছিল। আচমকা তারা দুজনেই অদৃশ্য হয়ে যায়। সাধু বাবা রুদ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, এরা দুজন এখন ওই জঙ্গলেই থাকবে যেখানে তোমরা দুজনে বছরের পর বছর কাটিয়েছ। তারা দুজন যেমন তোমাদের সাথে করেছিল ঠিক তেমনই তারাও একইভাবে ভুগবে। এতটুকু বলে সাধু বাবা রং বেরঙের আলোর সাথে অদৃশ্য হয়ে যায় আর রিমি নিজের মা বাবার কাছে চলে আসে। কত বছর পরে আবার ওই বাড়িটি হাসির ঝংকারে জেগে ওঠে। এমন একটি মেয়ে যে কিনা নিজের প্রেম, সাহস, শক্তি, দৃঢ়ভাব আর বুদ্ধি দিয়ে পুরো পরিবারকে আবারও একত্রিত করে। রৌদ্র, সীমা আর রিমি মিলে আবারও নিজেদের জীবনকে খুশিতে ভরিয়ে তোলে।